ভিতরে নাই, তোমাকে জানার জন্য দিছে, ওইটা নোটে আসবে না, ওইটা কিন্তু নোটে আসবে না, ওটা তোমার জানার জন্য। কিন্তু সিলেবাসের যেটুকু আছে সেটুকু নোটে সম্ভবত গেছে সব। তো যে যাই হোক, তোমরা ভালো করে নোটটা পড়িও। এখন এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলে? স্যার গৌণ কুঞ্চন। হ্যাঁ, গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। এই জায়গাটার সাথে কি লেগে থাকে? সুরেশ স্যার এই নিউক্লিয় লাস, নিউক্লিওলাস যেটা থাকে। আমরা তো জানি এই ক্রোমোজোমটা থাকে নিউক্লিয়াসের ভিতরে, এটা তো ধরো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে আবার একটা গোল বলের মতো আছে না, নিউক্লিওলাস। ওই নিউক্লিওলাসটা সাধারণত যেটা স্যাট ক্রোমোজোম থাকে, সেই স্যাট ক্রোমোজোমের ওই স্যাটেলাইটের সাথে লেগে থাকে। এটা ধরো একটা স্যাট ক্রোমোজোম, এই স্যাটেলাইটটার সাথে এইখানে যে একটা গৌণ কুঞ্চন থাকে, ওইখানে গিয়ে ওই নিউক্লিওলাসটা লেগে থাকে। বুঝতে পারছো? মনে থাকবে? জি স্যার। সাধারণত নিউক্লিওলাসটা ওই স্যাটেলাইটের ঠিক আগে স্যাট ক্রোমোজোমের ওখানে লেগে থাকে। আচ্ছা, ঠিক আছে। ক্রোমোজোমের একদম সবার বাইরে একটা পাতলা স্বচ্ছ আবরণ থাকে, নাম কি? বলো না, নাম কি? ক্রোমোজোমের সবচেয়ে বাইরে পাতলা এবং স্বচ্ছ একটা আবরণ থাকে, নাম কি? পেলিকল স্যার, দেখে বলছি। পেলিকেল। কি মালিহা, কোনো নোট তোলো নাই, পড়াটা একবার পড়ে দেখো নাই, এখন জিজ্ঞেস করলে কিছু বলতেও পারো না। মালিহা, তাহলে কেমনে হবে বলো? ক্রোমোজোমের সবচেয়ে বাইরে পাতলা যে একটা স্বচ্ছ আবরণ থাকে না, এটাকে কি বলে? পেলিকল বলে। পেলিকেল বলে। মালিহা বলো, এই পেলিকেলের ভেতরে একটা তরল পদার্থ থাকে, যার ভেতরে এই যে সুতা দুইটা ভাসতে থাকে, সেই তরল পদার্থটার নাম কি? স্যার পারবো না। তাহলে কিচ্ছু পড়ো নাই, একবারও পড়ো নাই, একবারও বই দেখো নাই। এই পেলিকেলের ভেতরে যে তরল পদার্থটা থাকে, এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। মনে থাকবে মালিহা? জি স্যার। তুমি কি শুধু এই ব্যাচটাতেই পড়ো না অন্য আরো একটা ব্যাচে পড়ো? স্যার রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি কয়টায় পড়ো? 5টায়? 5টায়। সেখানে তো অনেক আগানো, ঠিক আছে। সেগুলো কি রেগুলার ক্লাস করো? জি স্যার। ঠিক আছে, ক্লাস মিস দিবা না, তুমি কিন্তু অনেক কিছুই পেছনে আছো। তারপরেও যেটুকু পড়ানো হয়, 2টা ব্যাচ একসাথে পড়তেছো, সেই পড়াটা নিজেও সাথে সাথে যদি আগায় না নাও, তাহলে কিন্তু এই 2টা ব্যাচ পড়ে কোনো লাভ নাই। আচ্ছা, কাজী আবিদ, কাজী আবিদ বলো, এই যে ম্যাট্রিক্স এর মধ্যে যে 2টা সুতা ভাসতে থাকে, পেঁচানো যে সুতা, এই সুতা, কাজী আবিদ বলো। কাজী আবিদ, আমার কথা শোনা যায় না? কাজী আবিদ, তেলের ভেতরে এটা পেঁচানো সুতা ভাসতে থাকে, ওই সুতা দুইটার নাম কি? জানি না স্যার। কেন জানো না? আগের দিন পড়াই নাই? নোটের মধ্যে তো বলছি, আগের দিন ছবির মধ্যেও তো বলছি। রহমান সিফাত বলো। ক্রোমোনিমা। একটাকে বলে ক্রোমোনিমা, 2টাকে একসাথে বলে ক্রোমোনিমাটা। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে ক্লাসে যে তোমরা আছো, একটা স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দাও। তোমাদের এই অনলাইন ব্যাকআপ ব্যাচে স্টুডেন্ট আছে প্রায় 30+, আমি যতটুকু দেখছি 30+ স্টুডেন্ট আছে। ক্লাসে আছে মাত্র এখন 11-12 জন, 11 জন আছে ক্লাসে, বাকিরা ক্লাস করে না। যারা ক্লাস করে না তাদেরকে গ্রুপে রাখার কোনো দরকার নাই, তাদেরকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিব। এতজন স্টুডেন্ট থাকতে পারবে না গ্রুপে যারা ক্লাস করবে না। 2-4-5 জন থাকতে পারে যে ক্লাস করবে না, সমস্যা আছে।
কিন্তু 3 ভাগের 1 ভাগ ক্লাস করবে, বাকি 2 ভাগ থাকবে না ক্লাসে। পরে হয়তো বা এখান থেকে নোট নিয়ে নেবে, রেকর্ড দেখে নেবে, তারপরে মাসের শেষে কোনো পেমেন্ট না দিয়ে আস্তে করে টুপ করে বিদায় নিবে। হ্যাঁ, এই সামান্য কয়টা টাকা বেতন, 400 টাকা বোধ হয়, সেটাও দেবে না, ক্লাস থেকে বিদায় নেবে। হয়তো এখানে কোথাও কোথাও একটু গ্যাপ আছে, একটু রেকর্ড দেখে নিবে, পরে আর বেতন না দিলে জিজ্ঞেস করে বলবে যে স্যার আমি তো ক্লাস করি নাই। তারপরে যদি বলি যে ক্লাস করো নাই তাহলে গ্রুপে কেন ছিলা? স্যার গ্রুপ থেকে লিভ নিতে মনে ছিল না, এই কয়। তো এই সমস্ত স্টুডেন্টদেরকে গ্রুপে রাখার দরকার নাই। গ্রুপে তারাই থাকবে যারা ক্লাস করে রেগুলার, ঠিক আছে? এবং তোমরা যারা এই ব্যাচে ক্লাস করার কারণে অতিরিক্ত একটা পেমেন্ট করো, তোমরা কি করবা? তোমরা যখন পেমেন্ট করে 3টা সংখ্যা লিখে আমাকে মেসেজ দিয়ে জানাও, সেই মেসেজের একটা কপি এই গ্রুপেও দিয়ে রাখবা, যে যার গ্রুপেও দিয়ে রাখবা। এইবার আমি ফাইন্ড আউট করতে পারবো, একা না, সাথে আরো লোক নিয়ে নিব। হ্যাঁ, অ্যাডমিন বানায় নিব কয়েকজনকে। তারপর গ্রুপে যাদের মেসেজ পাবো গ্রুপে শুধু তারাই থাকবে, আর গ্রুপে যাদের মেসেজ পাবো না 15 তারিখের পরে তাদেরকে গ্রুপ থেকে বাদ দিয়ে দিব। বেতন কমপ্লিট করে যারা গ্রুপে মেসেজ দিয়ে রাখবে তাদেরকে এবার খুঁজে পাইতে আর কোনো সমস্যা হবে না। আমি এবং অ্যাডমিন ওই গ্রুপের 2-3 জনকে অ্যাডমিন বানায় নিব। তারপর গ্রুপে মেম্বার কারা আর গ্রুপে মেসেজ আসছে কাদের, এদেরকে শনাক্ত করে যাদের মেসেজ গ্রুপে আসবে না তাদেরকে রিমুভ করে দিব। কোন রকমের 2 নাম্বারই স্টুডেন্ট থাকতে পারবে না গ্রুপে, কথা পরিষ্কার। যারা থাকবে তারা রেগুলার পেমেন্ট করবে, রেগুলার ক্লাস করবে এবং রেগুলার পড়াশোনা করবে। সেই সমস্ত সচেতন এবং সিনসিয়ার স্টুডেন্টদেরকে আমি রাখবো, ইনসিনসিয়ার স্টুডেন্ট রাখার দরকার নেই। এখন খেয়াল করো, এই যে ক্রমনিমা নামক যে সুতাটা দেখতে পাচ্ছ, এই সুতাটা কি তুমি যদি বাইরে বের করে নিয়ে আসো তাহলে দেখবা এই যে এই সুতাটা এরকম পেঁচানো আছে। হ্যাঁ, এই সুতাটা কিন্তু আসলে বাস্তবে অত্যন্ত পেঁচানো থাকে, এরকম এরকম পেঁচানো থাকে। ওই ক্রমনিমা নামক সুতাটা বাইরে বের করে নিয়ে আসলে দেখবা এটা এরকম পেঁচানো থাকে। এবং এই প্যাচের যে মূল উপাদানটা সেটা হচ্ছে ডিএনএ। আর প্যাচের মাঝে মাঝে এক ধরনের গোল গোল প্রোটিন অণু থাকে। প্রত্যেকটা প্যাচের মধ্যে 8টা করে গোল প্রোটিন অণু থাকে। রথি বলো কয়টার কথা বলছি? প্রত্যেকটা প্যাচের মধ্যে কয়টা প্রোটিন থাকে রথি বলো? 8টা। 8টা। এই প্রোটিন গুলোকে বলে হিস্টোন প্রোটিন। কি নাম? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। হ্যাঁ, এই ডিএনএ আর এই হিস্টোন প্রোটিন এই দুইটাকে একসাথে বলে নিউক্লিওজোম। নিউক্লিওজোম। আর এই যে সুতাটা, এই সুতাটাকে এখন তো বলা হচ্ছে ডিএনএ। এই সুতাটাই আবার যখন একদম চিকন লম্বা এরকম থাকে তখন তাকে বলা হয় ক্রোমাটিন। কারণ ক্রোমাটিনটাই পরে হয়ে যায় ক্রোমোজোম। ক্রোমোজোম হচ্ছে যখন খাটো আর মোটা হয় তখন। যখন খাটো আর মোটা হয়ে যায় তখন এটাকে বলে ক্রোমোজোম। ওর ভেতরের চিকন সুতাটাকে বলা হয় ক্রোমোনিমা। ক্রোমোনিমা। আর যখন এই সুতাটা, এই ক্রোমোজোমটা এরকম মোটা না থেকে খাটো থাকে তো বলা হয় ক্রোমাটিন। তখন আবার এটাকেই আমরা এইভাবে দেখাই। অর্থাৎ আগে যেটাকে আমরা ক্রোমাটিন বলছিলাম সেটা যেমন এরকম পেঁচানো থাকে, আবার যখন কোষ বিভাজন শুরু হয় তখন এই ক্রোমাটিনটা যখন খাটো আর মোটা হয় তখন আমরা ক্রোমাটিনটাকে বলি ক্রোমোজোম। ক্রোমোজোম। তখন ওই ক্রোমাটিনের ভেতরে যেটা ডিএনএ সেটার মধ্যেই কিন্তু ওই প্যাচটা আবার দৃশ্যমান হয়। যখন সরু সুতার মতো থাকে ক্রোমাটিন তখন যেমন পেঁচানো থাকে, ক্রোমাটিনটা যখন খাটো আর মোটা হয়ে যায়, ক্রোমোজোম হয়ে যায়, তখন ওই প্যাচটা আলটিমেটলি ওই ডিএনএ এর ভেতরে দেখা যায়। ডিএনএটা তখন এরকম আলটিমেটলি পেঁচানো থাকে। এবং প্রত্যেক
প্রত্যেকটা প্যাচের মধ্যে ক্রোমাটিনের ওখানে যেমন বলছি 8টা করে হিস্টোন প্রোটিন থাকে, আসলে তো এই ক্রোমাটিনটাই হচ্ছে মেইনলি ডিএনএ, এটার মধ্যেই ওইগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। এই ক্রোমাটিনটাই যখন খাটো আর মোটা হয় তখন তার বাইরে একটা পাতলা আবরণ তৈরি হয়, আর ওই ভিতরের যে ডিএনএটা সেটাই আরো পেঁচায়, বেশি পরিমাণে পেঁচায়, পেঁচাতে পেঁচাতে খাটো আর মোটা হয়ে যায়। তার বাইরে একটা পেলিকেল নামক মাতৃকা তৈরি হয়, মানে ম্যাট্রিক্স নামক একটা মাতৃকা তৈরি হয়, তার বাইরে একটা পেলিকেল নামক আবরণ তৈরি হয়। অর্থাৎ যাহা ক্রোমাটিন তাহাই খাটো আর মোটা হলে ক্রোমোজোম। যে ক্রোমাটিনের মধ্যেই আমি এরকম প্যাচ দেখতে পাই সেই প্যাচটাই আসলে আলটিমেটলি ডিএনএ এর প্যাচ, সেই প্যাচটাই হচ্ছে, অর্থাৎ যখন ক্রোমাটিন অবস্থায় থাকে তখন ওর বাইরে পেলিকেল বা পাতলা আবরণ বা ম্যাট্রিক্স নামক মাতৃকা এই জিনিসগুলো আর দৃশ্যমান হয় না, তখন শুধুমাত্র ডিএনএটাকেই দৃশ্যমান হয়। আর যখন খাটো আর মোটা হয় তখনই ওই ক্রোমাটিনের বাইরে পেলিকেল নামক একটা আবরণ চলে আসে, তার বাইরে একটা ম্যাট্রিক্স নামক তরল পদার্থ চলে আসে, তখন প্যাচটা গিয়ে ঠেকে ওই ডিএনএটার ভেতরে, আর কিন্তু কিছু না, কথা কিন্তু একই। আচ্ছা, এবং এখানে আর একটা কথা মনে রাখতে হবে, এইখানে যে দুইটা সুতা দেখতে পাচ্ছ, এই দুইটা সুতা মানে যে দুইটা ডিএনএ তা কিন্তু না, ডিএনএ কিন্তু একটা, কিন্তু একটা ডিএনএ সুতায় এরকম ভাবে পেঁচানো থাকে, এখানে গিয়ে আবার ঘুরে এসে আবার এরকম পেঁচ। এইটার মধ্যে দুইটা ডিএনএ না, কিন্তু একটাই ডিএনএ, কিন্তু সেই একটা ডিএনএ সুতাই আবার এখানে গিয়ে আবার ভাঁজ হয়ে আবার এরকম পেঁচ দিচ্ছে। রথি খান, বুঝছো না বোঝো নাই? এই ক্রোমোজোমটার মধ্যে যে তুমি ক্রোমোনিমাটা নামক দুইটা সুতা দেখতে, সুতা ঠিক আছে, কিন্তু একটা ডিএনএ কিন্তু ওখানে গিয়ে আবার পেঁচিয়ে আবার এখানে বের হয়ে আসছে। এখানে কিন্তু এমন না যে একটা ক্রোমোজোমের মধ্যে দুইটা ডিএনএ, একটা ক্রোমোজোমের মধ্যে কিন্তু একটাই ডিএনএ, ওইটাই আবার পেঁচিয়ে আবার ভাঁজ হয়ে আবার এরকম হয়ে আসছে। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারো না পারো না আল্লাহই জানে। শোনো, এই জিনিসগুলো এমন না যে তুমি যদি মনোযোগ দিয়ে ভালো করে নিজে না পড়ো, না খেয়াল করো, তাহলে কিন্তু বুঝে তোমাকে ইয়ে করা যাবে না, স্যাটিসফাই করা যাবে না। তোমার মধ্যে কিউরিসিটি থাকতে হবে, আমার দেয়া নোট পড়তে হবে, বইয়ে কি লেখা আছে সেটাও লাইন বাই লাইন পড়তে হবে। অনেকের তারপরেও কিউরিসিটি মিটবে না, সে তখন গুগল করে করে পড়বে, গুগল করেও পড়বে, গুগল করে ছবি দেখবে। সেই পরিমাণ কিউরিসিটি যার থাকবে সেই হচ্ছে প্রকৃত স্টুডেন্ট। কিন্তু দুর্ভাগ্য, সেরকম স্টুডেন্টের সংখ্যা 5%ও না। রেগুলার যদি কোনো স্টুডেন্ট ক্লাস করে, রেগুলার যদি কোনো স্টুডেন্ট আমার নোটটা ভালো করে খেয়াল করে পড়ে, রেগুলার যদি কোনো স্টুডেন্ট নোটের পাশাপাশি বইতে কি লিখছে সেটাও একটু জানার চেষ্টা করে, সেই স্টুডেন্ট কোনোদিন খারাপ রেজাল্ট করবে না। কিন্তু সেই রকমের স্টুডেন্টের সংখ্যা মাত্র 5%, আর বাকি 95% স্টুডেন্ট হচ্ছে হয় রেগুলার ক্লাস করে না, নয় ক্লাসের সময় ভালো করে মনোযোগ দেয় না, অথবা ক্লাস যতটুকু সময় করে অতটুকুই, তারপরে আর এই টপিকস নিয়ে কোনো ভাবনা চিন্তা তার মধ্যে কাজ করে না, নোট ভালো করে পড়ে না, বই ভালো করে পড়ে না, কোনো কিউরিসিটি তার মধ্যে নাই। কিন্তু মেডিকেলে ভর্তি হওয়ার জন্য সে কিন্তু পাগল, অথবা বুয়েটে ভর্তি হওয়ার জন্য সে কিন্তু পাগল, সেই স্বপ্নে সে কিন্তু বিভোর। কিন্তু স্বপ্ন তো সেটা নয় যেটা তুমি ঘুমায় ঘুমায় দেখবা, তাই না? এপিজে আব্দুল কালাম কি বলছে, ভারতের প্রেসিডেন্ট ছিল, স্বপ্ন হচ্ছে সেইটা যেটা পূরণ করার জন্য তোমার চোখে আর ঘুম থাকবে না, সেইটা হচ্ছে স্বপ্ন। এই যে মেডিকেলে মেয়েটা ফার্স্ট হয়েছে, কি নাম মেয়েটার নাম কি বলো? স্যার মিশরি মুনমুন। হ্যাঁ, সে যে একটা কথা বলছে খেয়াল করছো, নামাজ পড়া, খাওয়া, ঘুমানো আর একদম অতি প্রয়োজনীয় কাজ সম্পাদন করা ছাড়া বাকিটা সময়, পুরোটা সময় সে বই পড়ছে। অত প্রত্যন্ত গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলের একটা মেয়ে, খুব মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, সে কিভাবে ফার্স্ট হইলো? সারা বাংলাদেশে এত মেধাবীরা, এত নটরডেম, এত ঢাকা কলেজ, এত হলি ক্রস, এত বদরুন্নেসা, এত সব নাম করা কলেজের স্টুডেন্টদের মধ্যে সে কিভাবে ফার্স্ট হইলো? আসলে একটাই, সেটা হচ্ছে অধ্যবসায়। তুমি যদি অধ্যবসায় না থাকে, তুমি যদি পড়াশোনার পেছনে প্যাশন না থাকে, সময় না দাও, খালি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখো আর মোবাইল চাপতে থাকো, হ্যাঁ, তাহলে কি তোমার সেই স্বপ্ন পূরণ হবে? হবে না তো। এই যে ক্রোমোজোম, এই যে ডিএনএ,
এগুলোর মধ্যে কত কিছু জানার আছে, আমি যতটা না বলতে পারছি তার চেয়েও অনেক বেশি জিনিস জানার আছে, যতটা না তোমার নোটে আছে তার চেয়েও বেশি জিনিস তোমার বইয়ের মধ্যে আছে, কিন্তু তুমি সেগুলো পড়বা না। তোমরা মনে করো যে একজন স্যারের কাছে প্রাইভেট পড়ি, তাহলে এই স্যার দায়িত্ব নিয়ে নিচ্ছে, এই সাবজেক্টের সমস্ত হোলসেল দিয়ে দিচ্ছি, স্যারের কাছে লিজ দিয়ে দিচ্ছি, এই সাবজেক্টের ভালো মন্দ সবকিছু স্যার আমাকে পাওয়াই দেবে। বাস্তবে কি সেটা সম্ভব? না স্যার। যেমন এই ক্রোমোজোম, শিক্ষক হচ্ছে একটা তোমাকে সহায়ক, তোমাকে ইন্সপায়ার করবে, পড়ার ব্যাপারে মৌলিক জিনিসটা তোমাকে বুঝিয়ে দিবে, তোমাকে একটা গাইডলাইন দিবে, কিন্তু বাকিটা তো তোমাকে করতে হবে। কিন্তু তুমি গাছের গোড়ায় দাঁড়ায় থাকবা, নিজে একটু বেয়ে ওঠার চেষ্টা করবে না। কোনো একজন ব্যক্তি যদি তোমাকে সারাদিন পাও ধরে বা উপরের দিকে ঠেলতে থাকে, হাত ধরে উপরের দিকে টানতে থাকে, ওই ব্যক্তিকে কি গাছে ওঠানো সম্ভব হবে? না হবে না। এই ক্রোমোজোম শব্দটা আসছে কোত্থেকে সেটাও তো তুমি জানো না, বইয়ের মধ্যে আছে দেখিও। স্যার, ক্রোমা অর্থ রং আর সোমা অর্থ বস্তু। হ্যাঁ, ওই যে তুমি একটু পড়ছো এই জন্য ধন্যবাদ। ক্রোমোস মানে হচ্ছে বর্ণ, আর সোমা মানে হচ্ছে দেহ। কোষটাকে মাইক্রোস্কোপ নিচে অবজার্ভ করো, তাহলে অন্য কিছুকে বর্ণহীন দেখলেও ক্রোমোজোমটাকে তুমি রঙিন দেখবা। তারপরে এই ক্রোমোজোমটাকে যদি আরো রঙিন তুমি করতে চাও, তাহলে এমন কিছু রঞ্জক পদার্থ আছে যার মধ্যে ক্রোমোজোমটাকে ডুবাইতে হবে, তারপরে মাইক্রোস্কোপের নিচে দিলে আরো ভালো দেখতে পাবা রং। এই রঙের একটা নাম হচ্ছে ফুলজিন, আর একটা রঙের নাম আছে ফুকসিন। এই রঙের মধ্যে যদি তুমি দাও তাহলে ক্রোমোজোমটা আরো বেশি দৃশ্যমান হবে। কিন্তু বলতো এই ক্রোমোজোমটাকে যদি ওইসব রঙের মধ্যে ডুবানো হয়, কোন জায়গাটা রং গ্রহণ করবে না, সাদাই থাকবে? স্যার, যেখানে স্যার নিউক্লিয়াস লাগছে সেটা রং। আন্দাজে বলিও না, আগের ক্লাসে আমি বলছি, কে যেন একজন বললা, আবার বলো। স্যার, যেখানে নিউক্লিয়াস লাগছে সেখানে। না, তুমি তো আন্দাজে বলতেছো, তুমি একবার ভুল বলছো, আবারও তোমাকে নিষেধ করছে, আবার বলতেছো কেন? সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার হচ্ছে সেই জায়গা যে কখনো রং গ্রহণ করবে না, সবসময় বর্ণহীন থাকবে। সেন্ট্রোমিয়ারকে চেনার উপায় কি? কয়েকটা উপায়। সেন্ট্রোমিয়ার এক হচ্ছে রং গ্রহণ করবে না, দুই হচ্ছে ওই ক্রোমোনিমা নামক সুতা সেন্ট্রোমিয়ারের ভেতর থেকে যাওয়ার সময় সোজা ভাবে যাবে, তিন হচ্ছে সেন্ট্রোমিয়ারের জায়গাটা হবে সবচেয়ে বেশি চিকন, চার হচ্ছে সেন্ট্রোমিয়ারের দুই পাশে কাইনেটোকোর নামক দুইটা বড় প্রোটিন থাকবে। তাহলে সেন্ট্রোমিয়ারকে চেনার উপায় চারটা, বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। এই কাইনেটোকোরের কাজ কি? কাইনেটোকোরের কাজ, যখন কোষ বিভাজন হবে তখন এরকমের একটা গঠন তৈরি হবে, এই গঠনটার নাম কি? স্পিন্ডল তন্তু। মাকু, স্পিন্ডেল বা মাকু। জি, মাকু আকৃতির। মাকু, এটার নাম হচ্ছে স্পিন্ডেল বা মাকু। এটাকে বলা হয় স্পিন্ডেল অ্যাপারাটাস বা স্পিন্ডেল যন্ত্র। এটার মধ্যে দুই রকমের তন্তু আছে, যে তন্তুগুলো দিয়ে তৈরি তাদেরকে বলা হয় স্পিন্ডেল তন্তু বা ফাইবার। পুরো স্ট্রাকচারটাকে বলা হয় স্পিন্ডেল যন্ত্র বা স্পিন্ডেল অ্যাপারাটাস। যখন কোষ বিভাজন করবা তখন দেখবা এই জিনিসটা তৈরি হচ্ছে, তৈরির যাবে। মাকুর মধ্যে কিছু তন্তু থাকবে যেগুলোর মধ্যে ছিদ্র আছে, সেই ছিদ্রওয়ালা তন্তুর মধ্যে এসে ক্রোমোজোম গুলো আটকায় যাবে। এরকম ক্রোমোজোম গুলো যখন এই মাকুর সাথে আটকায়, তখন এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার থাকে, সেই সেন্ট্রোমিয়ারের মধ্যে যে কাইনেটোকোর নামক প্রোটিন থাকে, ওই প্রোটিনের মধ্যে মাধ্যমে সে আটকায়, ওই প্রোটিনটার মাধ্যমে সে পেঁচায় এখানে আটকায় যায়। কাইনেটোকোরের মধ্যে যে আবার মোটর প্রোটিন থাকে, সেইটার মাধ্যমে বেশি আটকায় যায়। এই কথাগুলো সব নোটে আছে, কিন্তু তোমরা পড়বা না। ডিএনএর যেখানে প্যাচ থাকে খুব কাছাকাছি এবং ঘন, সেই জায়গাটাকে বলা হয় কি?
হেটেরোক্রোমাটিন। বলছি না বলি নাই? বলছি না বলি নাই? ডিএনএ এর যেখানে পেজ থাকে খুব কাছাকাছি সেই জায়গাটাকে কি বলে? হেটারোক্রোমাটিন। আর যে জায়গায় পেজ থাকে দূরে ইউক্রোমাটিন। সব আছে নোটের মধ্যে, কিন্তু একবারও চোখ বুলাও নাই নোটে। নোট তোলা তো দূরের কথা, দেখোই নাই। যে জায়গায় পেজ থাকে দূরে দূরে সেই জায়গাকে বলে ইউক্রোমাটিন, আর যেখানে পেজ থাকে কাছাকাছি সেই জায়গাকে কি বলে? হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন। রথি খান, তুমি বলো ইউক্রোমাটিন অঞ্চলটাকে বলা হয় সক্রিয় অঞ্চল, আর হেটারোক্রোমাটিন অঞ্চলটাকে বলা হয় নিষ্ক্রিয় অঞ্চল। কেন বলা হয়? রথি খান বলো। তুমি তো একটু পড়াশোনা করো বলে মাঝে মধ্যে টের পাই, কিন্তু খুব একটা করো না, আর বাকিরা তো মোটেও করে না। রথি বলো, ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন বলা হচ্ছে কেন? এই যে ক্লাসে এখন 15 জন, আরো তো অন্তত 20 জন বাইরে আছে ক্লাসে। আবার অনেকে ক্লাসে জয়েন করছে দেরি করে, এটা তো ঠিক না। অনেক কিছুই তো করায় ফেলছি, তুমি ক্লাস দেরি করে আসলে হবে কিভাবে? রথি খান বলো, ডিএনএ এর যে জায়গায় পেজ বেশি থাকে ঘন ঘন ওই জায়গাকে বলা হয় হেটারোক্রোমাটিন, আর যে জায়গার পেজ থাকে দূরে দূরে ওই জায়গাকে বলা হয় ইউক্রোমাটিন। কেন বলে? রথি বলো। কথা বলো না কেন? কি মেসেজ দিছে? কি কি দিছে মেসেজ? নেট প্রবলেম। ও, এখন প্রশ্ন জিজ্ঞেস করছে এখন নেট প্রবলেম না? অন্য কেউ পারলে বলো। স্যার এইমাত্র বললেন জিন বেশি থাকে। স্যার সাবাত আনহা বলো। হেটারোক্রোমাটিনের জিন কম থাকে। হ্যাঁ, কেন নিষ্ক্রিয় অঞ্চল আর সক্রিয় অঞ্চল বলা হয় সেটা বলো। সাবাত আনহা বলো, আফরোজা তুলি বলো, যে পারো সে বলো। স্যার এইমাত্র বলছিলেন যে ক্রোমাটিন যখন বেশি মানে যখন কম পেজ থাকে তখন সেটা হয় সক্রিয়, আর যখন বেশি পেজ থাকে তখন সেটা নিষ্ক্রিয়। না, আমি তা বলি নাই। আমি বলছি স্যার, যখন পেঁচ বেশি থাকে তখন তার নাম হেটারোক্রোমাটিন, আর যখন পেঁচ কম থাকে তখন তাকে বলে ইউক্রোমাটিন। কিন্তু আমি বলছি হেটারোক্রোমাটিনের আরেকটা নাম আছে নিষ্ক্রিয় অঞ্চল, ইউক্রোমাটিনের আরেকটা নাম আছে সক্রিয় অঞ্চল। আমি প্রশ্ন করছি কেন হেটারোক্রোমাটিনকে নিষ্ক্রিয় অঞ্চল বলে, কেন ইউক্রোমাটিনকে সক্রিয় অঞ্চল বলে? আমি এই প্রশ্ন করছি, ঘুরায় দিও না কথা। কেন নিষ্ক্রিয় অঞ্চল আর সক্রিয় অঞ্চল বলা হয় এই কথাটা জানো না জানো না? মায়াজ বলো, মায়াজ। মায়াজ নোটের আমি মধ্যে তো আছে। একটা জিন কম আর একটা জিন বেশি এইটুকু। এই তো, তাহলে তুমি জানি না সেটা চুপ করে বসে থাকলে হবে? তুমি তো আসল জিনিসটা জানো, এটাই তো সঠিক কথা। যেখানে জিন বেশি সেটা সক্রিয় অঞ্চল ইউক্রোমাটিন, আর যেখানে জিন কম সেটাকে বলে নিষ্ক্রিয় অঞ্চল হেটারোক্রোমাটিন। তুমি তো আসল জিনিসটাই জানো, কিন্তু জানি না তো চুপ করে বসে রয়েছো, তাহলে কেমন হবে? মায়াজ বেগম, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ভালো থাক, ভালো মনে থাকে জানো। লেখাপড়া করবা খুব মন দিয়ে। অনেকে আছে অনেক মেধাবী কিন্তু পড়ে না ঠিক মতো, তারাও কিন্তু সাফল্যের ইয়েতে পৌঁছাতে পারবে না। তোমরা বলতে পারো এই ক্রোমোজোম কে আবিষ্কার করছে? কেউ একজন পারলে বলো, ক্রোমোজোম আবিষ্কার করছে কে? শিখন বলো। মনে নাই। তাহলে কেমনে হবে বলো? আমি তো এতক্ষণে ডিএনএ শেষ করে দিতে পারতাম। স্যার স্ট্রাসবার্গার, হ্যাঁ। ক্রোমোজোম আবিষ্কার করেছেন কে? বিজ্ঞানী স্ট্রাসবার্গার। হ্যাঁ। তারপরে ক্রোমোজোম গুলো যখন চিকন সুতার মতো থাকে তখন যে আমরা তাদেরকে ক্রোমাটিন বলি। ক্রোমাটিন এই নাম কে দিছে? ফ্লেমিং। হ্যাঁ, ডাব্লিউ ফ্লেমিং।
কেউ একজন পারলে বলো, মানুষের মধ্যে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে এটা কে আবিষ্কার করছে প্রথম? মানুষের মধ্যে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, হ্যাঁ, পেইন্টার। এখন তো বলতেছো বই দেখে দেখা, কিন্তু এই বই দেখাটা আগেই উচিত ছিল। এখন জিজ্ঞেস করলে ঠাস করে বলে ফেলবো বই না দেখে এটা হওয়া উচিত ছিল। আর একজন কেউ বলো, ক্রোমোজোম শব্দটা প্রথম ব্যবহার করছে কে? আবিষ্কার করছে স্ট্রাসবার্গার, কিন্তু সে তো নাম দেয় নাই। ক্রোমোজোম নামকরণ করছে কে? কার্নাগলি স্যার, কার্নাগলি। ওয়ালডেয়ার। সর্বপ্রথম ওয়ালডেয়ার ক্রোমোজোম শব্দটা ব্যবহার করে। এগুলো দিয়ে এমসিকিউ দিবে ভর্তি পরীক্ষায়, তখন তো পারবা না। ক্রোমোজোম যে বংশগতীয় বৈশিষ্ট্য বহন করে এটা প্রথম কে বলছে? সাটন এন্ড বভেরি। তোমরা যারা জেলা স্কুলে বা সদরগাছে ভর্তি পরীক্ষা দিয়েছিলা, তারা যখন পড়াশোনা করছো মনে আছে কিনা জানি না, বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে হয়, বইয়ের পিছনের পৃষ্ঠায় কি লেখা আছে সেটাও পড়তে হয়, বই উল্টায় তার ওই পাশের পৃষ্ঠায় কি আছে সেটাও পড়া লাগে। সেটা না হলে ভর্তি পরীক্ষা, কারণ বইয়ের ভেতরে যা লেখা থাকে সবাই পড়ে। অমুক পৃষ্ঠায় অমুক একটা ছবি আছে, সেখানে কিসের ছবি না পড়ো, ভর্তি পরীক্ষায় কিন্তু টিকতে পারবা না। অনেক মেধাবীরাও ভর্তি পরীক্ষায় চান্স পায় না, কেন জানো? ভেতরের যে জটিল জিনিসগুলা সেগুলো সে ভালোই পড়ছে, ভালোই সে মৌলিক জিনিসগুলো মনে রাখছে, বুঝতে পারছে, কিন্তু ওর আনুষঙ্গিক অনেক তথ্য আছে সেটা সে পড়ে নাই। সে মেধাবী কিন্তু সে চান্স পাচ্ছে না। আনুষঙ্গিক তথ্যগুলো পড়তে হবে। জটিল বা মৌলিক জিনিসটার পাশাপাশি আনুষঙ্গিক তথ্য যদি তুমি না পড়ো তাহলে ভর্তি পরীক্ষা তুমি পাবা না। এই যে আমি এতগুলো প্রশ্ন করলাম, এখানে যে কোনো একটা এমসিকিউ তে যদি প্রশ্ন দিয়ে দেয়, একটা এমসিকিউ পারলে তুমি ভর্তি পরীক্ষা টিকবা, মেডিকেলে বা বুয়েটে টিকবা। একটা না পারলে মিস হয়ে যাবে, তোমার একটার কারণে তুমি অনেক পিছিয়ে যাবে। একটা যদি ভুল দিয়ে দাও তাহলে তোমার নাম্বার নেগেটিভ না মার্কিং হয়ে যাবে, নেগেটিভ মার্কিং এর জন্য তুমি বাদ করে যাবে। একটা এমসিকিউ ভুল করলে তুমি টিকবা, অথবা একটা এমসিকিউ সঠিক করলে তুমি মেডিকেলে চান্স পেলে তুমি হবে ডাক্তার। একটা এমসিকিউ যদি তুমি মিস করো তাহলে তুমি মেডিকেলে আর চান্স পাইলে না, তখন তোমার জীবন হয়ে গেল অনিশ্চিত। একটা এমসিকিউর উপরে তোমার লাইফ নির্ভর করে। তাহলে সমস্ত জিনিসটা ভালোভাবে পারতে হলে নোট যদি তুমি পড়ো 60 থেকে 70% এমসিকিউ পারবা, এর চেয়ে বেশি পারবা না, কারণ নোটের মধ্যে শুধু মৌলিক জিনিসটাই নিয়ে আসা হয়েছে, কিন্তু আরো যে আনুষঙ্গিক ছোট ছোট অনেক তথ্য আছে এগুলো তুমি নোটে পাবা না। 30% এমসিকিউ নোটে পাবা না তুমি, 30 থেকে 40%। তাহলে তো পুরো বই নোটে লিখতে হবে, তাহলে তো আর নোট হবে না, ওটা হয়ে যাবে বই। তাহলে বাকি যে 30 বা 40% এমসিকিউ পারতে হলে তোমাকে বই লাইনে লাইনে দাগায় দাগায় পড়তে হবে। কেউ সেই কাজটা করো না। বায়োলজির এমসিকিউটাই ঝামেলা, এমসিকিউটাই কঠিন হয়। তাহলে প্রতিজ্ঞা করো আজকে থেকে কি সেইভাবে সেই মানে সেই কোয়ালিটিতে পড়ালেখা করবা? ইনশাআল্লাহ স্যার। না হলে কিন্তু ভালো কোথাও চান্স পাবা না, বোর্ডেও ভালো কিছু করতে পারবে না, শ্রোতন হবে না, তোমার কোনো কাজ বলে গণ্য হবে না, সেটা কিন্তু কোনো কাজ বলে গণ্য হবে। যেমন বোর্ডে ভালো রেজাল্ট করতে হবে, তারপর আবার ভর্তি পরীক্ষা ভালো কথা টিকতে হবে। তুমি কি বোর্ডের পরীক্ষার পরে ভর্তি পরীক্ষার জন্য অল্প সময় থাকে, তখন কি আর এত মনোযোগ দিয়ে পড়তে পারবা? সবকিছু পারবা না, অত সময় পাবা না, এখনই তো পড়তে হবে। মেডিকেলে পড়ো, বুয়েটে পড়ো, এখনই টার্গেট করতে হবে। মেডিকেলের যদি তোমার পরীক্ষার চিন্তা করো, বায়োলজি থেকে প্রশ্ন আসবে কয়টা জানো? 30টা স্যার। 30টা। তারপরে কেমিস্ট্রি থেকে কয়টা আসবে জানো? 25টা স্যার। হ্যাঁ, পদার্থ থেকে কয়টা? গুরুত্ব কম খুব একটা। তুমি যদি এই 30টা বায়োলজি সবই পারো, কেমিস্ট্রিতে 25টা তুমি 5টাও পারো না, তুমি কি চান্স পাবা? স্যার
বায়োলজিও পারো, কেমিস্ট্রিও পারো, 30টার 25টা পারো, এখানে 25টার 20টা পারো, ফিজিক্সের 20টার পারো না 10টাও, তুমি কি মেডিকেলে চান্স পাবা? চান্স পাবা? না তাহলে দেখো কোনোটার গুরুত্ব কম নয়, বায়োলজির গুরুত্ব একটু বেশি, তারপরেই একটু কম হচ্ছে রসায়নের, তারপরে একটু কম হচ্ছে পদার্থ, কিন্তু গুরুত্ব কম বলা যাবে না। দেখা যাবে এই 20টা এমসিকিউ পারার জন্য তো বইটা ভালো করে পড়তে হবে। কোন জায়গা থেকে দেবে সিলেবাসে তুমি তো জানো না। এই কেমিস্ট্রির যে 25টা আসবে তার জন্য বইটা ভালো করে পড়তে হবে। সেই বইটা ভালো করে পড়ার কাজটা তো এখনই করতে হবে। এরকম তাগিদ দিচ্ছি, অন্যান্য সাবজেক্টও পড়তে হবে। স্যার সাধারণ জ্ঞানে ধরা কেমিস্ট্রির গুরুত্ব তো হ্যাঁ সাধারণ জ্ঞানে ধরা কেন? হ্যাঁ সাধারণ জ্ঞান আছে, ইংরেজি আছে 15 ইংরেজি, আর সাধারণ জ্ঞান আর সাধারণ জ্ঞান 10। 15 ইংরেজি, ইংরেজি কি কম নাকি? আর সাধারণ জ্ঞান 10, এই তো 100। এখন এই যে ইংরেজি মোটেও পারো না, 15টার মধ্যে 5টা ইংরেজিও তুমি পারো না, এগুলো সব পাইরে ফাটাই ফেলছো, এগুলো সব পারছো ফাটাইছো। ইংরেজি 15টা আর এই হচ্ছে 11টা, এই 26টার মধ্যে তোমার মোট 5টাও হয় নাই, তুমি একটা মানে 26টা এমসিকিউর মধ্যে তুমি পারো 5টা, আর 25টাই পারো না, তুমি চান্স পাওয়া তো কঠিন হয়ে যাবে। কারণ এখানে যেগুলো দিবে অ্যান্সার করবা, এই 25 বাদ দিয়ে যে 75, এই 75টা তো তোমার সব কারেক্ট হবে না, তুমি যা দিয়ে আসবে তার মধ্যে হয়তো 60টা কারেক্ট হবে, তাতে তো তুমি চান্স পাবে না। 70 আপ পাইতে হবে ওভারঅল, না হলে তো তুমি চান্স পাবে না। এবার লোয়েস্ট মার্কস কত জানো? কত লোয়েস্ট, কততে মেডিকেলে চান্স পাইছে 68 জানো স্যার। কিনা? হ্যাঁ 68 68 আমি শিওর জানি না, হাইয়েস্টটা জানি 67.something 78 হইছে। আগের বার তো নিছে 66.65 কত 68, জি স্যার, মেবি এরকমই স্যার। হাইয়েস্ট মনে হয় 87। 67 হ্যাঁ তাহলে এই 68 যদি তোমার পাইতে হয়, তাহলে আবার তোমার কি সমস্যা কি জানো? এইখানে যদি তুমি ভুল করো তাহলে তোমার নেগেটিভ মার্কিং আছে। দেখা গেছে এই স্টুডেন্ট হয়তো কারেক্ট করছে 75টা বা 80টা কারেক্ট করছে, যে স্টুডেন্ট 68 নাম্বার পাইছে সে যায় দেখো 80টা প্রশ্ন কারেক্ট করছে, কিন্তু কি হয়েছে 10টা হয়তো ভুল করছে নেগেটিভ। 10টা যখন সে নেগেটিভ করছে, ভুল করছে, তখন এই 80 থেকে তার নাম্বার কমে গেছে, গেছে না? গেছে স্যার হ্যাঁ 0.25। হ্যাঁ ওই তো 0.25, তার মানে কি প্রতি 4টে 1 নাম্বার ভুল, তার যদি সে যদি 20টা নাম্বার ভুল করে তার 5 নাম্বার কাটা গেছে। দেখা গেছে সে হয়তো সঠিক করছে 73টা, কিন্তু তার সঠিক থেকেও আবার 5 নাম্বার কাইটা সে পাইছে 80। কারণ কি করছে, সঠিক 73টা করছে, কিন্তু দাগায় আসছে, কেউ তো আর প্রশ্ন না দাগায় আসে না। বিশটা ভুল থেকে তার 5 মাইনাস হয়ে আলটিমেটলি সমস্যাটা কি বুঝতে পারছো? যে হাইয়েস্ট নাম্বার পাইছে, সবচেয়ে বেশি যে পাইছে 87, সেও কি শুধু এই 87টা দাগাইছে? সেও 100টা দাগাইছে, সবাই তো 100টা দাগায়। কি কোশ্চেন ভুল ছিল না? হ্যাঁ কোশ্চেনে ভুল ছিল এবার। জি স্যার, কেমিস্ট্রি দুইটা ভুল দেখছি দুটোই স্যার। সেটা হলে তো দুর্ভাগ্য। আমি বায়োলজির একটা প্রশ্ন ভুল পাইছি, কেমিস্ট্রিটা তো আর দেখি না। এটা বোনাস মার্ক দেয় না স্যার, যারা দাগাইছে তাদের গাইডটা দিয়েছে, যারা দাগায় না তাদের শুধু। এটা যদি হয় তাহলে তো এটা দেশের জন্য দুর্ভাগ্য। আমি একটা জায়গায় ভুল না প্রশ্ন পাইছি, উত্তর পাইছি, সেটা হচ্ছে এই যে মানুষের যে নিঃশ্বাসটা ছেড়ে দেয়, যেটাকে নিঃশ্বাস বায়ু বলে, এক্সেল এয়ার, এটার মধ্যে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থাকে 0.04%, কিন্তু এটা উত্তরের মধ্যে ছিল না। উত্তরের মধ্যে বিভিন্ন উত্তর ছিল, কিন্তু এটা ছিল না। সঠিক হচ্ছে এটা, এটা আমি দেখছি, এটা নাই। তাহলে এটা তো দুর্ভাগ্য, প্রিন্টিং মিস্টেক নাকি কি জন্য ভুল, এটা তো ঠিক না। একটা একটা এরকম একটা জায়গায় একটা এমসিকিউ ভুল আসবে, এটা তো কাম্য না। তো
তো যাই হোক, স্যার প্রতি বছরই দেয় জানি এর সবাই, মধ্য দিয়েই তো আমার স্যার প্রতি বছরই দেয়, স্যার হ্যাঁ প্রতি বছর এরকম ভুল দেয় জানি, 100টা জানি কেউ না হয় স্যার। আচ্ছা যাই হোক, সেটা হইতে পারে না, ভুল 100টা না হয় সেই জন্য দেয়, এটা আমি মানি না। ভুল ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায়, অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায়, ইচ্ছা করে হয় না। 100টা নাম্বার পাবে না, পাইলে তাদের অসুবিধা কি? যে 87 পাইছে সে 100 পাইলে বা সমস্যা কি? এটা কোনো সমস্যা, তাতে তাতে তাদের কোনো আসা যাওয়ার কথা মানে, এটা ভুলে হয়, প্রিন্টিং মিস্টেকের কারণে হয় অনেক সময়। আচ্ছা যাই হোক, আদার্স কারণ থাকতে পারে। তা আমার তোমাদের প্রতি অনুরোধ যে সব ভালো করে পড়বা। এই যে কোন জীবের মধ্যে কয়টা ক্রোমোজোম আছে, এমনও জীব আছে যাদের প্রত্যেকটা কোষে মাত্র 2টা ক্রোমোজোম থাকে। আবার এমনও জীব আছে যার প্রত্যেকটা কোষের মধ্যে 800 জোড়া ক্রোমোজোম থাকে, 800 জোড়া। এই যে উদাহরণগুলো আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, বইয়ের মধ্যে আছে, কিন্তু তোমরা ভালো করে পড়বা না, তোমরা আসলে পারবা না। আবার এক ধরনের ক্রোমোজোম আছে সাইজে অনেক বড়, সেই ক্রোমোজোমকে বলা হয় ল্যাম্ব ব্রাশ ক্রোমোজোম। ল্যাম্ব ব্রাশ ক্রোমোজোম, ল্যাম্ব ব্রাশ ক্রোমোজোম কাকে বলে? পরীক্ষায় আসবে, প্রশ্ন আসবে, তখন তুমি কি করবা? এটা তো জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিতে পারে 1 নম্বরের, ল্যাম্ব ব্রাশ ক্রোমোজোম কাকে বলে। আবার আরেকটা প্রশ্ন আছে, আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনেই আছে এখন, পলিটিন ক্রোমোজোম কাকে বলে? পলিটিন ক্রোমোজোম, জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বরে দিয়ে দিল। শোনো, তোমার সৃজনশীলের কথাই বলি, বোর্ডের সৃজনশীল আসবে 8টা, তোমাকে লিখতে হবে কয়টা? 5টা, 5 দশা 50। এমসিকিউ আসবে 25টা, 25টায় 25 নাম্বার। এই তোমার 75 নাম্বারের থিওরি পরীক্ষা হবে, সাথে ব্যবহারিক হচ্ছে 25। এটা তোমরা সবাই জানো। এখন এই সৃজনশীল যে আসবে 8টা, তোমার প্রত্যেকটা বইয়ে চ্যাপ্টার আছে 12টা। কোন জায়গা থেকে সৃজনশীল দিবে তুমি তো আর জানো না, ঠিক আছে, জানি না। এখন প্রত্যেকটা সৃজনশীল, মনে করো এটা একটা সৃজনশীল, একটা গল্প বলবে, গল্পটাকে বলা হয় উদ্দীপক। গল্পটা হবে এমন যে ওর ভেতরে হিন্টস থাকবে, যারা লেখাপড়া করবে তারা গল্পটা ধরতে পারবে, যারা লেখাপড়া করবে না তারা ধরতে পারবে না। যেমন ক্রোমোজোম নিয়েই একটা কিনা গল্প বলে দিল। আমাদের কোষের মধ্যে বাদামের শাঁসের ন্যায় একটি অঙ্গাণু আছে। খেয়াল করো, আমরা সৃজনশীলের ট্রেনিং কোর্সে আমরা ওইভাবে বলি, একটি কোষের ভেতরে বাদামের শাঁসের ন্যায় একটি অঙ্গাণু আছে, যার ভেতরে অসংখ্য সুতা জালের মতো পেঁচিয়ে থাকে। অসংখ্য সুতা জালের মতো পেঁচিয়ে থাকে। বাদামের শ্বাসের সাথে তুলনা করা হয়েছে, বিজ্ঞানীরা করছে, বলো। আজকে আমি কেন এইসব বিষয় নিয়ে এত কথা বলতেছি? কারণ আমি দেখলাম আমি খালি পড়াই যাইতেছি, কিন্তু বাস্তবে তোমাদের কিছু জানা হচ্ছে না, শেখা হচ্ছে না, নিজেরা আসলে পড়াশোনা করছে না। বাদামের শ্বাস বলতে কাকে বোঝানো হয়েছে বলো? স্যার নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস শব্দটা আসছে কোত্থেকে? নাক্স, নাট শব্দ থেকে। নাক্স মানে বাদাম, নাট মানে শ্বাস। নিউক্লিয়াস শব্দটা তো এখান থেকে আসছে। এখন তুমি যদি না জানো, দেখো এখানে আমি এই মুহূর্তে 15 জন স্টুডেন্ট ক্লাসে আছে, একজন শুধু বলতে পারছো, বাকি 14 জন কিন্তু বলতে পারো নাই। কিন্তু এইটা পারা উচিত ছিল সবার।
আমি যখন নিউক্লিয়াস পড়াইছি তখন কিন্তু সেখানে এটা বইয়ের মধ্যে আছে, নোটের মধ্যেও থাকতে পারে। তাহলে প্রত্যেকটা বিষয় খেয়াল করে পড়তে হবে রে বাবা, পড়াশোনাকে ভালোবাসতে হবে। কোনো বন্ধুর সাথে যখন মোবাইলে চ্যাটিং করো তখন যেমন পরিপূর্ণ আনন্দ ভালো লাগা নিয়ে করো, বইটা পড়ার সময় ওই একই রকমের ভালো লাগা ভালোবাসা নিয়ে যদি না করো, ততটুকু আন্তরিকতা নিয়ে, ততটুকু অনুসন্ধিৎসা নিয়ে, তাহলে তোমার নামের বেলায় নাম পড়া হবে, নামের বেলায় কোর্স কমপ্লিট হবে, বাস্তবে তুমি কিছুই জানতে পারবে না, শিখতে পারবে না, কোথাও ভালো জায়গায় যে চান্সও পাবে না। তখন বাবা মায়েরা বলবে যে এর পিছনে যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি 2 বছর ধরে, সব জলে গেছে, জলে, কাজে লাগে নাই কিছুই। তাহলে নিউক্লিয়াস বাদামে পেঁচিয়ে থাকে, এই যে সুতা জালের মতো পেঁচিয়ে থাকে, কার কথা বলছে? ক্রোমোজোম। ক্রোমোজোম না বলে ক্রোমাটিন বললে ভালো হয়, বা ক্রোমোজোম বললে অসুবিধা নাই। যখন বেশি চিকন সুতার মতো ক্রোমাটিন, পরে মোটা হলে সেটা ক্রোমোজোম। এরপরে আমি প্রশ্ন করব, এখন আমি তোমারে প্রশ্ন করতেছি, দেখো প্রশ্ন নাম্বার ক, আরএনপি কি? প্রশ্ন নাম্বার খ, কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়েছে এবং কেন? গেল প্রশ্ন নাম্বার খ। প্রশ্ন নাম্বার গ, এবার প্রশ্ন করতে হবে আমাকে এই উদ্দীপকের উপর ভিত্তি করে। এই ক এবং খ নাম্বার প্রশ্ন কিন্তু আমি উদ্দীপক ছাড়াই করব। এবার আমি উদ্দীপক দিয়ে প্রশ্ন করব। লেখো, আমি প্রশ্ন বলছি, এখানে বাদামের শ্বাস বলতে যে অঙ্গাণুকে বোঝানো হয়েছে তার চিহ্নিত চিত্র আঁকো। গেল এটা। ঘ, জালের ন্যায় পেঁচানো সূত্র যখন খাটো ও মোটা হয় তখন তার সচিত্র গঠন বর্ণনা করো। আমার প্রশ্ন করা হয়ে গেছে। এই প্রশ্ন, এরকমেরই প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পাবা। কোনো প্রশ্ন তোমাকে সরাসরি করবে না, তুমি সব পড়ে যাবা, তোমার সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার হলে যাবা, যে দেখবে একটাও লিখতে পারো না, একটা প্রশ্ন তোমার কমন পড়ে না, এরকম মনে হবে। এই যে প্রশ্ন করলাম, এখানে যে 15 জন আছো, নিজের কাছে নিজে জিজ্ঞেস করে দেখো এই প্রশ্নের উত্তর কয়জন সঠিকভাবে দিতে পারবা। উদ্দীপকটা খেয়াল করো, আমাদের কোষে বাদামের শ্বাসের ন্যায় একটি অঙ্গাণু আছে যার ভেতরে অসংখ্য সুতা জালের ন্যায় পেঁচিয়ে থাকে। এই উদ্দীপক শেষ। তারপরে কিন্তু এই প্রশ্ন করছি, দেখো এই যে আরএনপি, এই প্রশ্নটা কিন্তু এই চ্যাপ্টার দিয়ে আসে নাই, এই সরি এই মানে ডিএনএ এর অংশ থেকে আসে নাই, প্রথম দিক দিয়ে আসছে। আরএনপি মানে কি বলো? রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল, মানে 70s রাইবোজোম, এটা দিয়ে প্রশ্ন করছে। এই দ্বিতীয় প্রশ্নে কার কথা বলছে? গলজি বডি। গলজি বডির কথা বলছে, হ্যাঁ। তারপরে প্রশ্নটা করছে নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র। তারপরে প্রশ্ন করছে কি? ক্রোমোজোম স্যার। তাহলে এইমাত্র আমি যে ক্রোমোজোমের ছবিটা আঁকছি, ওইটা আইকা ওইটার গঠন বর্ণনা করতে হবে। তো আমি কিন্তু এখানে একটা জিনিস তোমাদের সহজ করে দিচ্ছি। এই যে ক আর খ, জ্ঞানমূলক প্রশ্ন আর মানে অনুধাবনমূলক প্রশ্ন, এটাতে 1 নাম্বার থাকবে, এটাতে 2 নাম্বার থাকবে, আর প্রয়োগে থাকবে 3 নাম্বার, উচ্চতর দক্ষতায় থাকবে 4 নাম্বার, এই মোট 10। এই ক এবং খ, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু ওই চ্যাপ্টার দিয়ে নাও আসতে পারে, সম্পূর্ণ অন্য চ্যাপ্টার দিয়ে প্রশ্ন আসতে পারে। তোমার 12টা চ্যাপ্টার আছে না, দেখা যাবে উদ্দীপকটা দিচ্ছে প্রথম চ্যাপ্টার দিয়ে,
জ্ঞানমূলক প্রশ্ন দিবে হয়তো 4 নাম্বার বা 5 নাম্বার চ্যাপ্টার দিয়ে। এখনো তো তোমরা অনেক কিছুই পড়ো নাই, পড়লে আমি সেখানে সেসব জায়গা দিয়ে প্রশ্ন দিতে পারতাম। ক এবং খ এই প্রশ্ন কিন্তু উদ্দীপক থেকে দেয়া হবে না, এবং উদ্দীপক যে জায়গা থেকে দিবে ক আর খ কিন্তু সেখান থেকে দেবে না, অন্য যে কোনো চ্যাপ্টার দিয়ে দেবে। তাহলে দেখো তোমার 8টা সৃজনশীল, তার মধ্যে যদি এরকমের করে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাই করবে। ধরো প্রথম অধ্যায় যে চ্যাপ্টার এখন আমরা পড়তেছি কোষ, উদ্দীপকটা দিবে ওইখান থেকে, গ এবং ঘ নাম্বার প্রশ্ন দিবে ওইখান থেকে, কিন্তু ক আবার খ নাম্বার প্রশ্ন দিবে এমন জায়গা থেকে যেটা একেবারে সম্পূর্ণ বাকি যে 11টা চ্যাপ্টার আছে তার যে কোনো জায়গা থেকে। তাহলে এইভাবে যদি প্রশ্ন করে, পুরো বই যদি তোমার নলেজে না থাকে, তাহলে তুমি কোন সৃজনশীল পুরোপুরি অ্যান্সার করে আসতে পারবে না। দেখবা যে উদ্দীপক বুঝতেছো, উদ্দীপকের উপর ভিত্তি করে গ আর ঘ ঠিকই পারো, কিন্তু ক তোমার কমন পড়ে নাই অথবা খ তোমার কমন পড়ে নাই। তাহলে একটা সৃজনশীলের যদি 3টা অংশই ঠিক মতো তুমি না পারো, তাহলে তো নাম্বার ছুটে গেল। কি কথা ধরতে পারতেছো না পারো নাই? জি স্যার। 80 নাম্বার তোমার পাইতে হবে টার্গেট, না হলে এ প্লাস থাকবে না। এমন হইতে পারে তোমাদের সময় এটা 90ও হয়ে যেতে পারে, এরকম প্রস্তাবনা আছে, এ প্লাস করা হবে 90তে। 80 ধরলাম, 80 পাইতে হলে তোমাকে কি করতে হবে? তোমার নাম্বার হচ্ছে সৃজনশীলে 50, মানে সৃজনশীল, নৈর্ব্যক্তিকে হচ্ছে 25, আর ব্যবহারিকে হচ্ছে 25, এই তোমার 100। এখন 80 পাইতে হলে তোমার নৈর্ব্যক্তিকে 25টার মধ্যে 20-এর বেশি পাওয়া যায় না, বায়োলজি তো 20টার বেশি কারেক্ট করা যায় না। ব্যবহারিকে 25-এ তুমি ধরে রাখো 20 বা 22 পাবা, ধরে রাখো 20, এর বেশি পাইলে বোনাস, কিন্তু এর কম পাবা না, এটা নিশ্চিত। নৈর্ব্যক্তিকে যদি তুমি মোটামুটি ভালোভাবে পড়ো তাহলে 20টা পারবা, আর যারা এভারেজ স্টুডেন্ট তারা 20টাও পারবে না, দেখা যাবে তাদের 10টা 12টা 15টা কারেক্ট হবে, বাকিগুলো ভুল। তাহলে আমি এভারেজ ধরি, এইখানে 20 আর 20 40 পাবা। তাহলে সৃজনশীলে তোমার কত পাওয়া লাগবে বলো? 40। সৃজনশীলে 40 পাইতে হলে প্রত্যেকটা সৃজনশীলে কত পাইতে হবে? 10-এর মধ্যে কত পাইতে হবে? 8 করে 10-এর মধ্যে কত পাইতে হবে? 8। 10-এর মধ্যে কত পাওয়া লাগবে বলো? 8। 10-এর মধ্যে যদি তুমি 8 পাইতে চাও, কতে হচ্ছে তোমার জ্ঞানমূলক, খতে অনুধাবনমূলক, গতে প্রয়োগ, আর ঘতে উচ্চতর দক্ষতা, এই হচ্ছে তোমার 10। এই 10-এর মধ্যে তোমার 8 পাইতে হবে। তুমি নাম্বার কাটবা কোন জায়গায়? কাটার চান্স আছে কোথায় দেখো। এই যে গ 3, তুমি একেবারে যদি সর্বোচ্চ ভালো না লেখো তোমাকে কিন্তু 3 দিবে না, তোমাকে 2 দিবে। ঘ 4, এটাও যদি তুমি সর্বোচ্চ ভালো না লেখো তোমাকে 4 দেবে না, তোমাকে 3 দেবে। ফুল মার্কস তো দিতে চায় না, কারণ এগুলোর সাথে অনেক সময় চিত্র জড়িত থাকে, অনেক সময় বর্ণনা বা ব্যাখ্যা জড়িত থাকে, সেটা টু দি পয়েন্টে না হলে ফুল মার্কস তো দেয় না, দিতে পারে না। তাহলে কিন্তু এইখানে তোমার 1 আর 1 2 নাম্বার কিন্তু কাটা যাওয়ার একটা চান্স আছে, খুব চান্স আছে। তাহলে তোমার এইখানে 1 আর 2 এইখানে নাম্বার যদি কাটা যায়, তাহলে কি তুমি 10-এর মধ্যে 8 পাবা? কারণ তোমার এখানে তো অলরেডি নাম্বার কাটা গেলই। এখানেও যদি কোনো একটা ভুল হয়, এখানে তো ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন, এটা সঠিক এক্স্যাক্টলি হইতে হবে। 1 নাম্বারের মধ্যে প্রশ্ন, একটা লাইনের মধ্যে ভুল হলে নাম্বার কাটা। এখানে হয়তো 2-3 লাইনের মধ্যে নাম্বার, এখানে যদি তুমি সঠিক না লেখো, এখানে যদি নাম্বার কাটা যায়, তাহলে আলটিমেটলি কিন্তু 10-এ 8 পাওয়াটা কঠিন, কারণ এই 2 জায়গায় কিন্তু নাম্বার কাটা যাওয়ার খুব চান্স থাকে। তার মানে 10-এ 8 পাইতে হলে জ্ঞানমূলক অনুধাবনমূলক একদম 100% কারেক্ট হইতে হবে, আর প্রয়োগ আর উচ্চতর দক্ষতা ওটাও যথেষ্ট পরিমাণে ভালো হইতে হবে, তা নাহলে কিন্তু তোমার 10-এ 8 থাকবে না। আর 10-এ যদি 8 না থাকে, তোমার 5টা সৃজনশীলের কোনো একটা জায়গায় যদি এটার ব্যত্যয় ঘটে, তাহলে তোমার এই ক্লাসটা মিস হয়ে যাবে। সত্যি না মিথ্যা? জি স্যার। স্যার সত্যি। এই যে হিসাবটা দিলাম,
এই হিসাবটা কি এর আগে নিজেরা আর কোনোদিন করে দেখছো? জি স্যার। করছি। যদি করে থাকো তাহলে তোমার মধ্যে টেনশন থাকবে, সচেতনতা থাকবে। যে সমস্ত মানুষ মনে করে আমি মরবো না, অনন্তকাল বাঁচবো, তারা কিন্তু যা মনে চায় তাই করে। আর যে সমস্ত মানুষ বোঝে যে আমার জীবন সীমিত, এই সীমিত সময়ের মধ্যে আমাকে পরকালের সঞ্চয় করতে হবে, এই ইহকালে মানুষের জন্য কিছু করতে হবে, নিজের জন্য ভালো কিছু করতে হবে, সম্মানজনক ভাবে বাঁচার জন্য, পরিবারের জন্য করতে হবে, সমাজের জন্য করতে হবে, পরকালের জন্য কিছু করতে হবে, সে কিন্তু দেখে আরে আল্লাহ এত কিছু করতে গেলে আমার তো সময় হাতে নাই, আমি যতটুকু পারি আমি চেষ্টা করি। আর যে মনে করে আমি কোনোদিন মরবো না, আমার যেন অনন্ত সময় আছে জীবনে, সে কিন্তু ঘুমায় ঘুমায় কাটায়। সে কিন্তু জীবনটাকে গুরুত্ব দেয় না, মূল্য দেয় না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট যেটা চলে যায় ওটা আর ফিরে আসে না। তাহলে যদি তোমার কাছে এই হিসেবটা থাকে যে এইরকম প্রশ্ন আসবে, এরকম ভাবে আমাকে নাম্বারিং যদি সঠিকভাবে পাইতে হয় তাহলে আমি A+ পাবো, তা নাহলে আমার A+ হাতে থাকবে না। A+ না থাকলে তো তুমি ভালো কোথাও অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এখন থেকে কি করবা? ঘুমায় ঘুমায় কাটাবা, স্বপ্ন ঘুমায় ঘুমায় দেখবা, নাকি স্বপ্ন বাস্তবায়নের জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করবা? বলো। চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওই মিশরি মুনমুন, তারপর অনেকের দেখি আমি ফেসবুকে, রিক্সাওয়ালার ছেলে, অটো রিক্সা চালায় বাবা, দুই যমজ ছেলে, দুজনে মেডিকেলে চান্স পাইছে। অটো রিক্সা চালায়, তার বাবা কি ঠিকমতো প্রাইভেট পড়াইতে পারছে? আমার তো মনে হয় না। সে কি ঠিকমতো ভাত খাইতে দিতে পারছে? রিক্সাওয়ালার ছেলে, মানুষের বাড়িতে কাজ করে, তার বাবা মা মজুর দেয়, দিন মজুর, তাদের ছেলেমেয়েরা মেডিকেলে চান্স পাইতেছে। আর যে দেখো কত কোটি কোটি টাকার মালিক, কত আরাম আয়েশ বিলাস বেসনের মধ্যে থাকে, গাড়িতে চড়ে, এসিতে ঘুমায়, যে দেখো তাদের ছেলেমেয়েরা চান্স পায় নাই। তাহলে কি হবে, অবস্থাটা কি হবে? ভেতরে স্বপ্ন থাকতে হবে, আর সেই স্বপ্ন পূরণের জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। সাধ্য সবার একরকম থাকে না, তবে চেষ্টা করলে সাধ্যের সীমা বাড়ানো যায়। কথা সত্যি না মিথ্যা? সত্যি স্যার। এই যে দেখো শুক্রবার সকাল 8টার সময় আমি তোমাদের নিয়ে ক্লাসে বসছি, 9:30 পর্যন্ত ক্লাস। অনেকে ঘুমায় রয়েছে, ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছে। অনেকে ক্লাসে অ্যাটেন্ড করছে 15 মিনিট পরে, কেউ 20 মিনিট পর, কেউ আধা ঘন্টা পরে। আমি তো আর তোমার যে বাসা যে মাইরে আসতে পারবো না, এই ওঠো না কেন ঘুম থেকে, ক্লাসে জয়েন করো না কেন? তুমি যখন ভেতর পেছনের পড়ো নাই, তুমি নোটগুলো তোলো নাই। আমি হয়তো এখন পড়ার ব্যাপারে কথা কম বলছি, আমি কিন্তু এই যে 1 ঘন্টার উপরে হয়েছে, আমি কিন্তু মুখ কিন্তু আমার বন্ধ নাই। 1 মিনিটের জন্য কি আমি মুখ বন্ধ রাখছি? না স্যার। আমি যে কথা বলতেছি এই কথা দিয়ে তোমার ডিএনএ পড়ায় ফেলতে পারতাম, কিন্তু ডিএনএ পড়াটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে পিছনের যে হিসাব নিকেশ গুলো তোমাদের বললাম, বুঝাইলাম, এগুলোর গুরুত্ব কোন অংশেই কম না। আমি খালি পড়ায় গেলাম, কোনো পড়া তোমাকে টাচ করলো না, কোনো পড়া নিয়ে তোমার মধ্যে ভাবনা তৈরি হলো না, তুমি তোমার মতো থাকতে থাকলা, চ্যাপ্টারের কাজ চ্যাপ্টার শেষ, তুমি কিছুই জানো না, পড়ো নাই, সেরকম পড়া পড়ে কোনো লাভ নাই। এখন থেকে মনে মনে প্রতিজ্ঞা করো, খাওয়া, ঘুম, বাথরুমের কাজ, অথবা কি বলা যায় বিশ্রাম, এছাড়া সম্পূর্ণটা সময় পড়াশোনার পেছনে দাও। অন্তত এই 2 বছর, 2 বছর তো নাই, 1 বছর শেষ, আর 1 বছর আছে। স্যার কয় ঘন্টা ঘুমাবো? ঘুমাবা সর্বোচ্চ 8 ঘন্টা, আর দুপুরে খাওয়ার পরে ঘুমাবা 1 ঘন্টা। এই নিয়মটা জীবনে অর্জন করো। 8 ঘন্টার বেশি ঘুমাবা না, কম ঘুমাবা না। রাত্রে 7 ঘন্টা ঘুমাবা। আবার রাত্রে ঘুমাতে চলে যাবা কখন? মোটামুটি 12টার মধ্যে ঘুমায় যাবে। 12টার আগে ঘুমাইলে আরো ভালো। 12টার উপর সে রাত জাগবা না। 8 ঘন্টা নামাজ পড়তে হলে স্যার আগেই ঘুমানো লাগে 12টার। হ্যাঁ, আগে ঘুমাবা, আগেই ঘুমাও, অসুবিধা কি? স্যার ঘুম বেশি হয়ে যায় না স্যার 8 ঘন্টা ঘুমাইলে? না, 8 ঘন্টা ঘুমাইলে বেশি হয় না। 8 ঘন্টা ঘুম একদম পারফেক্ট পর্যন্ত ক্লাস থাকে। কোন জায়গায় ক্লাস থাকে রাত্রে? কলেজে না সাবজেক্ট? কেন রাত্র 11টায় ক্লাস করো কেন? ওই স্যারের কি দিনে ব্যাচ নাই? রাত্রে কেন ওই স্যারের দিনে ব্যাচ নাই? স্যার তখন নেট ভালো থাকে স্যার, আরো 10টায়। ও, এখন তুমি রাত্রে নেট ভালো থাকে এই জন্য রাত্র 11টা পর্যন্ত বসে থাকবো এই নেটে ক্লাস করার জন্য। দিনে আমি যে রাত্রে পড়াই না, দিনে পড়াই। আমি কি 8 ঘন্টা ঘুমাবো, তারপর প্রাইভেট, তারপর পড়বো কোন সময় স্যার? কেন তুমি 8 ঘন্টা, আমি তোমার টাইম ভাগ করে দিই, 8 ঘন্টা তুমি ঘুমাও,
আর সারাদিনে খাইতে তোমার কয় ঘন্টা লাগে? সমস্ত খাওয়ার টাইম গুলো হিসাব করো, 1 ঘন্টার বেশি লাগে। 1 ঘন্টা। হ্যাঁ, ওয়াশরুমে যাইতে তোমার সমস্ত যতবার ওয়াশরুমে যাও হিসাব করে দেখো, আধা ঘন্টার বেশি লাগে না। হ্যাঁ, তারপরে আর বাকি সময় প্রাইভেটে কোথায় যাওয়া, যায়? প্রাইভেট পড়া। প্রাইভেটে তুমি একদিনে কয় সাবজেক্ট প্রাইভেট পড়ো? 3টা বা 4টার বেশি তো না, পড়ার কথা না। তাহলে এই তোমার টাইম হিসাব করো, ওইখানে গেল 8 ঘন্টা ঘুমাইতে, খাওয়া ওয়াশরুম এই গেল ধরো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, এই 10। প্রাইভেটে গেল 4 ঘন্টা, 14 ঘন্টা। তারপরে হাতে থাকে কয় ঘন্টা? 10 ঘন্টা। তারপরে তোমার পড়ার টাইম হাতে আছে না নাই? আছে স্যার। তোমার তো আমি ঘুমানোর টাইম দিয়ে দিলাম, ঘুমানোর টাইম বাদ দিলাম, ওয়াশরুমের টাইম বাদ দিলাম, খাওয়ার টাইম বাদ দিলাম, বিশ্রাম করতে নাইলে আরো 2 ঘন্টা দিলাম। হ্যাঁ স্যার, 8 ঘন্টা। তা তুমি বলবা যে স্যার তাইলে আমি টিভি দেখবো কোন সময়, স্যার তাইলে আমি মোবাইল চাপবো কোন সময়, স্যার তাইলে আমি বাইরে খেলতে যাবো কোন সময়? তাইলে তো আর আমার হাতে সময় নেই। না স্যার, 8 ঘন্টা স্যার সময় হয় স্যার। 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা যদি তুমি নিজে পার্সোনালি পড়ো, 8 ঘন্টা নিজে পার্সোনালি পড়লে এনাফ। কারণ তুমি তো আরো 3-4 ঘন্টা ওই টিচারদের কাছে পড়তেছো, সেটাও তো তুমি তখন বিবেচনায় নিতে হবে। তুমি নিজে পার্সোনালি 8 ঘন্টা পড়লে, আরো যদি 4 ব্যাচ প্রাইভেট পড়ো, সেটা তো পড়ার জন্য তোমার টাইম দিলাম, তাহলে মোট 12 ঘন্টা পড়া তোমার হয় না? হ্যাঁ স্যার। তাইলে এখন কথা হচ্ছে যে তোমার এত সময় তো তোমার নাই। তোমার টিভি দেখা লাগবে, তোমার মোবাইল চাপা লাগবে, বা গান শোনা লাগবে, তোমার বাইরে যে আড্ডা মারা লাগবে। সেই সময় তোমার কোথা থেকে দেবো? আগামী 1-2 বছর তো এটা করা যাবে না। তাহলে তোমার হাতে সময় আছে পর্যাপ্ত। তুমি একটা ভালো কোথাও ভর্তি হয়ে যাও, তারপরে তুমি যা খুশি তাই করো। তার আগ পর্যন্ত এই রুটিন যদি তুমি মেনটেন করতে পারো, তাহলে আমি লেখা দিতে পারি যে তুমি ভালো কোথাও ভর্তি হতে পারবে। সেটা বুয়েটও হতে পারে, মেডিকেল হতে পারে, কেউ আটকাতে পারবে না তোমাকে, যদি আল্লাহর রহমত থাকে। কারণ মেধা তোমার কম নাই, কারো মেধা কম নাই। সায়েন্সে যারা ভর্তি হয় সবাই মেধাবী, ছোটবেলা থেকে মেধাবী বলেই সায়েন্স দিছে। কেউ অধ্যবসায় বেশি করে, কেউ কম করে, এই আর কিছু না। আজকে থেকে প্রতিজ্ঞা করো, আজকে থেকে ঘুম থেকে জেগে ওঠো। কি লিখলাম? ও তার আগে আরেকটা কথা বলা উচিত ছিল, ওই যে ও একটা জিনিস বলছে, ওইটা একটু বলে যাই। এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকে, আমরা যখন তাড়াতাড়ি করে ক্রোমোজোম আঁকি, তখন এরকম একটা চিকন সুতার মতো আঁকি, তারপর একটা গোল্লা দিয়ে দেয় যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। কারণ এমনিতে বাহু মোটা, সেন্ট্রোমিয়ার ওই জায়গায় চিকন, এটা তো আর তাড়াতাড়ি করার সময় দেখানো যায় না। তাড়াতাড়ি করার সময় এরকম বলি এটাই ক্রোমোজোম, এটা সেন্ট্রোমিয়ার। যদি কোনো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে, তাহলে সেই ক্রোমোজোমকে বলে মেটাসেন্ট্রিক। যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে না থাকা যে কোনো একটা বাহুর দিকে একটু সরানো থাকে, তবে তাকে বলে সাবমেটাসেন্ট্রিক। এগুলোর আবার বাংলা আছে, এটাকে বলে মধ্যমা কেন্দ্রিক, এটাকে বলে উপমধ্যমা কেন্দ্রিক। যদি কোনো একটা বাহুর দিকে আরো বেশি সরানো থাকে, তখন তাকে বলে অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি একেবারে বাহুর মাথায় থাকে, টেলোসেন্ট্রিক, তাহলে বলে টেলোসেন্ট্রিক। যখন কোষ বিভাজন হয়, তখন এই সেন্ট্রোমিয়ারের সাথে গিয়ে মাকুর সাথে আটকায় যায়। তারপর মাকু এই ক্রোমোজোম গুলোকে টাইনা কোষের 2 দিকে নিয়ে যায়, এরকম এখানে গিয়ে আটকা পড়ে। এখানে একটা সুতা থাকে যাকে বলে ক্রোমোজোমাল তন্তু, সেই সুতাটা এই ক্রোমোজোমটাকে টানতে টানতে ওদিকে নিয়ে যায়। তখন সেন্ট্রোমিয়ারটা থাকে সামনে সামনে, বাহু 2টা পিছনের দিকে ঝুলে, অথবা মনে করে এইদিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সেন্ট্রোমিয়ারকে ধরে টানতে থাকে, ওটা থাকে সামনে সামনে, বাহু 2টা পিছনের দিকে ঝুলে পড়ে। এই ঝুলে পড়ার সময় যে ক্রোমোজোমটা মেটাসেন্ট্রিক, ওটাকে দেখায় ভি এর মতো। যে ক্রোমোজোমটা সাবমেটাসেন্ট্রিক, ওইটাকে দেখায় জে এর মতো। যে ক্রোমোজোমটা অ্যাক্রোসেন্ট্রিক, স্যার সেটাকে দেখায় এল এর মতো।
যে ক্রোমোজোমটা টেলোসেন্ট্রিক সেটাকে দেখায় আই এর মতো। এই কথাগুলো তোমার বইয়ের মধ্যে বা নোটের মধ্যে পাবা। যেটা মেটাসেন্ট্রিক সেটা ভি এর মতো, যেটা সাবমেটাসেন্ট্রিক সেটা জে এর মতো। স্যার সাবমেটাসেন্ট্রিক স্যার যেটা এল এর মতো না স্যার? কথা বলিও না, না যেটা অ্যাক্রোসেন্ট্রিক, সরি সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এল এর মতো, এল এর মতো, সরি ভুল বলছি, সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এল এর মতো, আর যেটা অ্যাক্রোসেন্ট্রিক সেটা জে এর মতো, আর যেটা টেলোসেন্ট্রিক সেটা আই এর মতো। এভাবে লেখা আছে, মেটাসেন্ট্রিকটা ভি এর মতো, সাবমেটাসেন্ট্রিক এল এর মতো, অ্যাক্রোসেন্ট্রিকটা জে এর মতো, আর টেলোসেন্ট্রিকটা আই এর মতো দেখায়। এই সব কথাবার্তা আছে, নোটেও আছে, বইয়েও আছে। এখন আমরা পড়বো আজকে কি? ডিএনএ। ডিএনএ। ডিএনএটা থাকে কোথায়? ক্রোমোজোমের ভেতরে, তাই না? ডিএনএর ফুল মিনিং কি? স্যার ডিঅক্সিরাইবো, অক্সিরাইবো এক শব্দ, নিউক্লিক অ্যাসিড। অনেকেই বানান ঠিক মতো লিখতে পারে না, ভুল লেখে, সেটা যেন না হয়। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডি আলাদা, একটা হাইফেন হবে, তারপরে এরকম, তারপরে এরকম। ডিএনএ এটা প্রথম আবিষ্কার করছে কে? বলতে পারো? প্রথম ডিএনএ আবিষ্কার করছে কে? বিজ্ঞানী এসকোলি এন্ড লিভাইন, তারা প্রথম ডিএনএ আবিষ্কার করছে। কিন্তু নাম দিছে কে? নাম কিন্তু সে দেয় নাই, নাম দিছে বিজ্ঞানী অল্টম্যান। কে নাম দিছে? অল্টম্যান। কিন্তু অল্টম্যানের আগে, অল্টম্যান তো ডিএনএ নাম দিছে, বাট ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড এই নাম দিছে। অল্টম্যান ডিএনএ আরএনএ দুইটারই নাম দিছে। কিন্তু ডিএনএ বা আরএনএ নাম দেওয়ার আগে এদের আবার একটা অন্য নাম ছিল, প্রাক্তন নাম ছিল। প্রাক্তন নামটা হচ্ছে নিউক্লিন, NUCLEIN, নিউক্লিন। এই নামটা ছিল দীর্ঘদিন ব্যবহৃত হতো। ডিএনএ আরএনএ প্রাক্তন নাম ছিল নিউক্লিন। সেই নাম দিয়েছিল কে? বিজ্ঞানী মিশ্চার। তাহলে কি তথ্য? অনেকগুলো তথ্য বললাম। প্রথম আবিষ্কার করছে এসকোলি এন্ড লিভাইন, ওনারা আবিষ্কার করছে ডিএনএ। আর আরএনএ আবিষ্কার করছে বিজ্ঞানী জোন্স, বিজ্ঞানী জোন্স। এই সব তথ্য আছে তোমার বইয়ের প্রথম দিকে লেখা, সেগুলো ভালো করে পড়তে হবে। বুঝতে পারছো? ডিএনএ এর আরেকটা নাম আছে। ডিএনএ যেহেতু অনেক বড় আকৃতির অণু, এই জন্য ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। বুঝতে পারছো ডিএনএ কে কি বলে? মাস্টার মলিকিউল। যেহেতু ডিএনএ এর আকৃতি অনেক বড়, এই জন্য ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। এখন আমরা সেই ডিএনএ নিয়ে পড়বো। তোমার ওই যে ক্রোমোজোমের ভেতরে যে ক্রোমোনিমা নামক সুতা, ওইটাই ডিএনএ। ওইটাই যদি আমি বাইরে বের করে নিয়ে আসি, তাহলে দেখবো এরকম। ধরো এই হচ্ছে ক্রোমোজোম, তার ভিতরে এই হচ্ছে ডিএনএ সুতা। সেটা যদি আমি বাইরে বের করে নিয়ে আসি, তাহলে তার ভিতরে দেখবো একটা সুতার মধ্যে আবার আসলে দুইটা সুতা থাকে এরকম। কারণ তোমরা একটা শব্দ শুনেছো, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। জি স্যার। সেই জিনিসটা আবিষ্কার করেছে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। ডিএনএ যে দ্বিসূত্রক, আমরা এখন সেই দ্বিসূত্রক ডিএনএ, এই যে বললাম তো, ওই সুতাটা বের করলে তখন দেখবে এরকম
এটার একটা জুম করা ছবি আমরা এখন আঁকবো, তোমরাও আঁকবা রাফ খাতায়, বুঝতে পারছো? ছবি আঁকবা আমার সাথে সাথে রাফ খাতায়। রাফ খাতা নিচ্ছ? জি স্যার। আমার সাথে সাথে আঁকো। দাগ দিছ? দিছ না দেও নাই? দিছি স্যার। পরেরটা দেখো, আঁকা হয়ে গেল। আঁকতে পারছো না আরেকবার জি, স্যার। দেখানো লাগবে? সবাই আঁকছো না আরেকবার দেখানো লাগবে? হয়েছে এরকম? আরেকবার দেখো, যারা পারো নাই আরেকবার দেখো। দেখছো? পড়াশোনাটা ভালোবেসে করবা, মন দিয়ে করবা, যত্ন নিয়ে করবা, মনের মধ্যে একটা সুপ্ত বাসনা রাখবা যে আমি পড়াশোনা করে এই কাজটা করবো, জীবনে এটা হব। সেই বাসনা পূরণের জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করবা। তোমরা যে লেখাপড়া করো সেই জিনিসটা তোমার মধ্যে নাই। যে কোনো জিনিসের একটা আবেগ, ভালোবাসা যদি না থাকে ওটা দিয়ে ভালো কিছু করা যায় না। আঁকছো? জি স্যার। এই এখানে দুইটা সুতা আছে, এই একটা সুতা আর এই একটা সুতা। এই জন্য ডিএনএ কে বলা হয় দ্বিসূত্রক। ইংরেজিতে বলে, কি লেখছে ইংরেজিতে বলো? ডাবল স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড মানে সুতা। স্ট্র্যান্ড মানে কি? সুতা। আমার হাতে একটা তার দেখো, তার। জি স্যার। এটা একটা মোবাইলের চার্জারের তার, এমন কিছু না, আহামরি কিছু না, মোবাইলের চার্জারের একটা তার। আমার হাতে এখন কয়টা তার দেখো? দুইটা স্যার। দুইটা তার দেখছো? জি স্যার। দেখা যায় দুইটা তার দেখা যায়? জি স্যার। জি স্যার। এখন এই দুইটা তার কি অবস্থা আছে? পেঁচানো স্যার। পেঁচানো অবস্থায়। হ্যাঁ, একবার উপরে গেছে একবার নিচে গেছে, এইভাবে পেঁচাইছে, তাই না? ঠিক আছে? জি স্যার। এখন আমি কি করছি? তার দুইটাকে একটা লাঠি কেন্দ্র করে বা একটা কলমকে কেন্দ্র করে পেঁচাইছি নাকি? জি স্যার। জি স্যার। একটা লাঠি বা কলম কেন্দ্র করে আমি দুইটা তারকে একসাথে পেঁচাইছি নাকি? তাহলে এখন আমি যদি বলি
এই তার দুইটার মধ্যে দুই রকমের প্যাচ আছে। কি? এক রকমের প্যাচ হচ্ছে তারা নিজেরা নিজেরা দিছে, একবার নিচে গেছে একজন, আরেকদিন উপরে উঠছে, নিচে গেছে উপরে উঠছে, এইভাবে নিজেরা তার দুইটা প্যাচাইছে। এইটা হচ্ছে এক ধরনের প্যাচ। আর এক ধরনের প্যাচ হচ্ছে দুইজনে মিলে একসাথে ওই কলমটারে কেন্দ্র করে প্যাচাইছে। এই কথা বললে কি ভুল হবে? না স্যার। ভুল হবে না। এই ডিএনএ তে যে দুইটা সুতা থাকে তাদের মধ্যে এরকমের দুই রকমের প্যাচ থাকে। তুমি যদি মাঝখানে একটা লাঠি কল্পনা করো, বাস্তবে কিন্তু লাঠিটা থাকে না, কিন্তু তুমি যদি কল্পনা করো তাহলে তুমি দেখবা মনে হবে যেন ওই লাঠিটারে কেন্দ্র করে দুইজনে একসাথে পেঁচাইছে। আবার দুইজনে নিজেরা নিজেরাও পেঁচাইছে, একবার উপরে গেছে তো আরেকবার নিচে গেছে, একবার উপরে গেছে তো আরেকবার নিচে গেছে। তাহলে এই সুতা দুইটার মধ্যে কয় রকমের প্যাচ হলো? দুই রকম। কয় রকমের প্যাচ? এক রকম না দুই রকম? দুই রকম স্যার। হ্যালো, শোনা যায়? হ্যালো, জি স্যার। হঠাৎ করে নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, লাইন কেটে গেছিল। তাহলে একটু আগে যেরকম দেখলা, এই সুতা দুইটাও যদি ওরকম পেঁচানো থাকে, মাঝখানে একটা লাঠি মনে মনে যদি তুমি কল্পনা করো, তাহলে দেখবা যে সুতা দুইটা একবার নিজেরা নিজেরা পেঁচাইছে। আবার ওই মাঝখানে যে লাঠি বা অক্ষ কল্পনা করলে মনে হয় যেন তাকেও কেন্দ্র করে পেঁচাইছে। তাহলে সুতা দুইটার মধ্যে দুই রকমের প্যাচ থাকে। এই জন্য ডিএনএর এই সুতা দুইটার প্যাচকে বলা হয় দ্বৈত প্যাচ। কি বলে? দ্বৈত প্যাচ। ইংরেজিতে বলে, কি লিখছি আমি ইংরেজিতে? ডাবল হেলিক্স। হ্যাঁ। কেন বলা হয়? কারণ ডিএনএ তৈরিতে যে দুইটা সুতা অংশগ্রহণ করে তারা দুই ভাবে পেঁচায়। একভাবে পেঁচায় তারা নিজেরা নিজেরা, আর একভাবে পেঁচায় মাঝখানে একটা লাঠি থাকলে তাকে কেন্দ্র করে। লাঠি বাস্তবে থাকে না, কিন্তু মনে হয় যেন একটা লাঠিকে কেন্দ্র করে পেঁচাইতেছে। মনে থাকবে? জি স্যার। আজকে রাতের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ডিএনএর আসল যে গঠন এটা আজকে রাতে আমি পড়াবো তোমাদেরকে। সবাই রাতের ক্লাসটা সবাই অ্যাটেন্ড করবা। হ্যাঁ স্যার, আজকের ক্লাসটা 7:30টার সময় নেওয়া যায়? না, নেওয়া যায় না। তো সবাই ভালো থাকো, রাত 8টায় দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেউ বন্ধ দিবা না, ডিএনএ এর মূল গঠনটা কিন্তু আজকে পড়াবো। আজকের ক্লাস যে মিস করবা সে কিন্তু আর এই ডিএনএ এর গঠনটা আর পাবা না, তার কিন্তু গ্যাপ থাকেই যাবে। কারণ এটা হচ্ছে ব্যাকআপ, ব্যাকআপের আর কোনো ব্যাকআপ নাই। তোমরা যারা মিস করছিলা তাদের জন্য এই ব্যাকআপের আয়োজন করছি। এইটা যদি মিস করো তাহলে চিরতরে মিস। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।